আচ্ছা দেখো, আজকে আমরা লিনিয়ার মেজারমেন্টেরই একটা পার্ট, সেটা হলো চেইন সার্ভিং। অলরেডি আমরা জানি যে চেইনে কোনো ধরনের কোনো যদি তোমার চেইন লেংথ কম হয় সেক্ষেত্রে কি করতে হবে, যদি স্লোপিং গ্রাউন্ড হয় সেক্ষেত্রে কি করতে হবে, এই সব কিছু অলরেডি আমরা জানছি। তো আজকে আমরা লিনিয়ার মেজারমেন্টেরই একটা টপিক বা লিনিয়ার মেজারমেন্টেরই একটা মেইন লিনিয়ার মেজারমেন্ট আসলে যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করা হয় যে সার্ভেইংটা, সেটা হলো চেইন সার্ভেইং। সো আজকে আমরা চেইন সার্ভেইং শুরু করব। তো আমরা জানি আহ, তোমার চেইন সার্ভেইংটা আসলে একটা ট্রায়াঙ্গুলেশন ফর্ম করার মাধ্যমে আসলে চেইন সার্ভেইংটা করা হয়ে থাকে। সো একটা জিনিস খেয়াল করে তোমরা দেখো যে এখানে পানমিয়ার বইয়ের 4.1 চ্যাপ্টার 4 এর 1 নম্বর আর্টিকেল, the principle of chain surveying or chain triangulation as is sometimes called, তার মানে মাঝে মধ্যে তোমার চেইন সার্ভেইং ও বলা হয়, আবার অনেক সময় এটাকে চেইন ট্রায়াঙ্গুলেশন বলে। একই কথা, চেইন সার্ভেইং ও যে কথা, চেইন ট্রায়াঙ্গুলেশন ও সেম কথা। সো এখানে বলছে এটা একটা তোমার ফ্রেমওয়ার্ক বা স্কেলেটন। কিসের স্কেলেটন? সেটা হলো অনেকগুলো ট্রায়াঙ্গেলের একটা স্কেলেটন। আমরা জানি যে তোমার ট্রায়াঙ্গেলের যদি তিনটা বাহু আমরা কোনোভাবে যদি বের করতে পারি, তিনটা বাহুর লেন্থ যদি আমরা জানি, ধরো এটা যদি এ হয়, এটা বি, তারপরে অপর বাহু যেটা সেটা যদি সি হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে এস বের করে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি করে সরাসরি আমরা টোটাল কি নির্ণয় করতে পারবো, আমরা সরাসরি এরিয়াটা নির্ণয় করতে পারবো। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সেটা হলো তোমার 1 মিনিট, আরো অনেকে জয়েন করতেছে, সবাইকে অ্যাডমিট করে নেই। আচ্ছা, সো আমরা জানলাম যে যে ট্রায়াঙ্গুলেশন ফর্ম করার মাধ্যমে আমরা ইজিলি কি করতে পারি, একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করতে পারি, এবং এই ফ্রেমওয়ার্ক আমরা প্রত্যেকটা লেন্থ তোমার যে স্টেশন যেগুলো আছে, এই প্রত্যেকটা স্টেশনই হলো মেইন স্টেশন। সো এই মেইন স্টেশন, একটা মেইন স্টেশন থেকে আরেকটা মেইন স্টেশনের যে ডিস্টেন্স গুলো, এই ডিস্টেন্স গুলো যদি আমরা জানি, সেটাই আমরা ড্রয়িং পেপারে ম্যাপ করতে পারবো। এই জিনিসটা আসলে ম্যাপ আকারে শো করতে পারবো। একটা নির্দিষ্ট স্কেল নিয়ে সেই ম্যাপ আকারে জিনিসটা আমরা ড্রয়িং পেপারে শো করতে পারবো। সো এই জিনিসটাই বললো যে এই ফ্রেমওয়ার্কটা আসলে গুড রেজাল্টের জন্য ফ্রেমওয়ার্কটা এমন হতে হবে যে সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, যাতে মানে হলো মোটামুটি সমবাহু ত্রিভুজের কাছাকাছি যাতে হয়। মানে হলো এই যে তোমার প্রত্যেকটা লাইন কাছাকাছি লেংথের যাতে হয়। কাছাকাছি লেংথের হলেই আমরা ইজিলি কি করতে পারবো, এই জিনিসটা তোমার ইজিলি আমরা আসলে তোমার চেক লাইন দিয়ে চেক করতে পারবো। তারপরে তোমার ওভারঅল এরিয়াটা বের করতে পারবো। যদি কোনো টাই লাইন বা টাই স্টেশন দরকার হয় সেটাও আমরা ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, লাবিবা 34 ও অ্যাড হইতে পারতেছে না, ওকে আমি বারবার অ্যাড করতেছি বাট সে অ্যাড হইতে স্যার পারতেছে। ও ওই যে মেসেজ দিল আমাকে মাঝে ওর মাঝে ওর add মোবাইলে মনে হয় কোনো প্রবলেম আছে, তো আচ্ছা নেটওয়ার্কে মেবি কোনো প্রবলেম। আমি ওকে অ্যাড করতেছি বাট ও বারবার অ্যাড হচ্ছে না আর কি, কোনো আচ্ছা ঠিক কারণে। আছে আচ্ছা স্যার আচ্ছা, সো আমরা নেক্সট ইয়াতে চলে যাই। তো এখানে পরীক্ষা কি আসতে পারে তোমরা নোট ডাউন করে রাখো। পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ চেইন সার্ভেইং অর হোয়াট ইজ চেইন ট্রায়াঙ্গুলেশন। জাস্ট অথবা বলতে পারে যে শর্ট নোট আকারে লেখো যে রাইট এ শর্ট নোট অ্যাবাউট চেইন ট্রায়াঙ্গুলেশন। এই প্রশ্নটা আসতে পারে। নেক্সটে আমরা যাই সার্ভে স্টেশন। তার মানে আমরা শুরুতেই তোমার একটা ফিল্ডে গিয়ে তোমার সার্ভেইং কাজ শুরু করব, চেইন সার্ভেইং। তার আগে আমরা ম্যানুয়ালি গিয়ে তোমার প্রিলিমিনারি একটা সার্ভে করতে হয়, যেটাকে বলা হয় তোমার তুমি যখন তোমার চেইন সার্ভেইং শুরু করবা তখন আসলে রিকগনাইজেন্স সার্ভে করা হয় শুরুর দিকে। মানে হলো একটা প্রিলিমিনারি সার্ভে, আমি গেলাম, গিয়ে প্রথমে হলো তোমার কি করলাম, প্রথমে হলো মেইন স্টেশন গুলো সিলেক্ট করলাম যে আমার এখানে একটা স্টেশন দেওয়া যায়, এখানে একটা স্টেশন দেওয়া যায়, এখানে একটা স্টেশন দেওয়া যায়, এভাবে অনেকগুলো স্টেশন দেওয়া যায়, আমি মনে মনে ঠিক করলাম। এবং এই টোটালটার একটা স্কেচ আমি আমার ফিল্ড বুকে এঁকে ফেললাম। পরবর্তীতে আমি যখন যাব ফিল্ডে তখন ফাইনালি আমরা চেইন সার্ভেইং শুরু করে দিব। সো এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টকেই বলা হয় স্টেশন। এই প্রত্যেকটা পয়েন্ট যেখানে আমি অ্যারো দিয়ে মার্ক করে ফেলবো, প্রত্যেকটা পয়েন্টকেই বলা হবে স্টেশন। তো স্টেশন অনেক ধরনের আছে। প্রথম যে স্টেশনটা সেটা হলো তোমার মেইন স্টেশন। দেখো বলছে স্টেশন ইজ এ পয়েন্ট অফ ইম্পর্টেন্স, তার মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেখানে লাইন শুরু হয় অথবা লাইন শেষ হয়। সার্ভে লাইন শুরু হবে অথবা সার্ভে লাইন শেষ হবে। দেখো এখান থেকে সার্ভে লাইন শুরু, বি তে গিয়ে সার্ভে লাইন শেষ। সো এও একটা স্টেশন, মেইন স্টেশন, বিও একটা মেইন স্টেশন।
এরপরে বলছে সাবসিডিয়ারি অথবা টাই স্টেশনও আছে। সেটা কি? এই মেইন স্টেশনের মাঝখানে যদি বা অন্য যে কোনো একটা জায়গায় যদি আরেকটা স্টেশন থাকে, যেমন এখানে সি আছে, ডি আছে, এই প্রত্যেকটা সি এবং ডি হলো সাবসিডিয়ারি বা টাই স্টেশন। তার মানে আমরা বুঝলাম মেইন স্টেশন কি? মেইন স্টেশন হলো যেখান থেকে সার্ভে লাইন শুরু হবে বা যেখানে শেষ হবে, সেই প্রত্যেকটা তোমার পয়েন্টই হলো মেইন স্টেশন। আর মেইন স্টেশন ছাড়া যদি এই মেইন লাইনে অন্য কোনো ধরনের স্টেশন থাকে, সেটাকে আমরা বলবো চেক স্টেশন। বুঝা গেছে কথা? কেউ না বুঝলে জিজ্ঞেস করবা। নেক্সট আমরা দেখব, এই যে দেখো যে মেইন স্টেশন গুলো আমি তোমার গোল আকারে দেখাই দিচ্ছি, এগুলো হলো মেইন স্টেশন। আর তোমার সাবসিডিয়ারি স্টেশনটা এই যে মাত্র একটু আগে দেখাইলাম, সাবসিডিয়ারি স্টেশনটা হলো সি স্টেশন, ডি স্টেশন অথবা এ স্টেশন, বি স্টেশন, এগুলো প্রত্যেকটা হলো সাবসিডিয়ারি বা টাই স্টেশন, যেটা আমাদের আসলে এই তোমার চেক করতে লাগে, চেক লাইন ড্র করতে বা টাই লাইন ড্র করতে লাগে। নেক্সটে চলে যাও, সার্ভে লাইনস। এটা হলো আর্টিকেল নাম্বার 4.3, সার্ভে লাইন গুলো। তো মেইন লাইন কোনটা? মেইন স্টেশন জয়েন করবে যেটা, সেটা হলো মেইন লাইন। যেমন এবি, বিসি, সিডি, ডিই, ইএ, এগুলো হলো মেইন লাইন বা মেইন সার্ভে লাইন। অর্থাৎ মেইন স্টেশন সংযোগকারী যে লাইন, সেটাই হবে মেইন লাইন। নেক্সট, বেজ লাইন। এটাও একটা মেইন স্টেশন এ, এটাও একটা মেইন স্টেশন ডি। এই দুইটার যে লাইনটা, সেটাও একটা মেইন লাইন, মানে এ এফ ডি, এটাও একটা মেইন লাইন। বাট যতগুলো মেইন লাইন আছে, প্রত্যেকটা মেইন লাইন থেকে যেটা সবচাইতে বড়, সেটাকেই বলবো আমরা বেজ লাইন। তার মানে এখানে যদি আমি ড্র করে দেখাই যে এ থেকে ডি পর্যন্ত লাইনটাই দেখো প্রত্যেকটা লাইন থেকে সবচাইতে বড়, এবি থেকে বড়, বিসি থেকে, সিডি থেকে বা ডিই থেকে বা ডিএ থেকে, সবগুলো থেকে সবচেয়ে বড় হচ্ছে কোনটা? এডি। সো এই এডি কে বলা হয় এখানে বেজ লাইন। আর একটা জিনিস খেয়াল রাখবা, বেজ লাইন শুধুমাত্র একটা না, দুই তিনটাও হতে পারে। যত বড় ড্রয়িং হবে, বেজ লাইনের প্রয়োজনীয়তা তত বেশি হবে। যত এরিয়া জুড়ে তুমি সার্ভেইং করবা, বেজ লাইন তত বেশি হবে, দুইটা তিনটা, মিনিমাম একটা থাকতেই হয়। নেক্সট যেটা আমরা দেখবো, সেটা হলো তোমার চেক লাইন। চেক দেওয়ার জন্য, কথার কথা, ফিল্ডে তুমি গিয়ে সবগুলোর মেজারমেন্ট নিয়ে আসলা, প্রত্যেকটা লাইনের মেজারমেন্ট নিলা। এখন এই লাইন এবং এই লাইনের তোমার ড্রয়িং পেপারে তুমি ঠিক মতো আঁকছো কিনা, সেটা চেক দেওয়ার জন্য, কথার কথা, ফিল্ডে তুমি দেখলা যে এখান থেকে 10 ফিট দূরে একটা স্টেশন, যেটাকে আমরা টাই স্টেশন বা সাবসিডিয়ারি স্টেশন বলি, সেই স্টেশন 10 ফিট দূরে আছে ই স্টেশন থেকে। আর ই মেইন স্টেশন থেকে আর একটা টাই স্টেশন বা সাবসিডিয়ারি স্টেশন, কথার কথা, 12 ফিট দূরে আছে। তো ফিল্ড তুমি চেক করে দেখলা এই দুইটা টাই স্টেশন মধ্যবর্তী যে ডিস্টেন্স, একটা লাইন দিয়ে তুমি রিপ্রেজেন্ট করলা, সেটা হলো চেক লাইন। এই চেক লাইন বা টাই লাইনও বলে, এটাকে চেক লাইনও বলে বা টাই লাইন। সো অনেক ক্ষেত্রে চেক লাইন আর টাই লাইন সেম, অনেক ক্ষেত্রে চেক লাইন আলাদাভাবে ড্র করতে হয়, যেমন এখানে এটা চেক লাইন, এটাও আবার চেক লাইন। অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্স ফিল্ডেও যা, তোমার ড্রয়িং পেপারেও ঠিক একই ডিস্টেন্স আছে কিনা, অর্থাৎ তোমার ড্রয়িংটা ঠিক মতো ফিল্ডকে রিপ্রেজেন্ট করে কিনা, সেটা চেক দেওয়ার জন্য যে লাইন, এই প্রত্যেকটা লাইনকে সেজন্য আমরা বলবো চেক লাইন। ওই জন্যই বলতে, দেখো, চেক লাইনস অর প্রুফ লাইনস আর দ্য লাইনস হুইচ আর রান ইন দ্য ফিল্ড টু চেক দ্য অ্যাকুরেসি অফ দ্য ওয়ার্ক। তার মানে তুমি যে কাজটা করলা, এই টোটাল এরিয়াটা সার্ভে করার পর, সেটাকে তুমি ড্রয়িং শিট বা ড্রয়িং পেপারে কি করবা, এটা ড্র করবা একটা স্কেলিং এ। কথার কথা, তুমি 1 সেন্টিমিটার সমান ফিল্ডে রিপ্রেজেন্ট করবা 10 মিটার, এভাবে রিপ্রেজেন্ট করে তুমি কি করলা, ড্রয়িং পেপারে টোটালটা আঁকলা। আঁকার পর এই যে লাইনগুলো, সেগুলো তুমি অলরেডি জানো ফিল্ডে কথার কথা রিপ্রেজেন্ট করে 10 মিটার। এখন তার মানে তোমার ড্রয়িং পেপারে এই সিডি লাইনটা কত হওয়ার কথা, কেউ একজন বলো, তোমরা কেউ একজন রেসপন্স করো। যে ফিল্ডে চেক লাইনটা 10 মিটার আছে, তাহলে তোমার ড্রয়িং পেপারে সেটা কত মিটার হওয়ার কথা? হ্যাঁ রুদ্র বলো, বা সিয়াম স্যার বলো। 1 সেন্টিমিটার স্যার। 1 সেন্টিমিটার। যদি তোমার এমন হয় যে 1 সেন্টিমিটার থেকে একটু কম, তার মানে তোমার অ্যাকুরেট হইলো না তোমার কাজটা, তার মানে তুমি কত পার্সেন্ট এরর হইলো সেটাও তুমি নির্ণয় করতে পারবা। বুঝা গেছে তাহলে চেক লাইনের কারণ কি, আমরা কেন চেক লাইন দিচ্ছি? জি স্যার। নেক্সটে যাও, এগুলো সংজ্ঞা আসে পরীক্ষায়, ছোট ছোট এক লাইনের, মনে করো একটাই 1 মার্ক করে থাকে। এখন আসো সার্ভে লাইনের আর একটা লাইন হলো টাই লাইন। একটু আগে বললাম যে চেক লাইন অনেক সময় টাই লাইন আকারেও কাজ করে, অর্থাৎ সি স্টেশন, ডি স্টেশন যদি টাই স্টেশন হয়, তাহলে টাই স্টেশনের মধ্যবর্তী লাইনটা হবে
কি হবে, চেক লাইন বা টাই। তার মানে টাই লাইনটা অবশ্যই চেক লাইন হিসেবে ইউজ করা যায়, বাট প্রত্যেকটা চেক লাইন টাই লাইন না। আবারও বলতেছি, প্রত্যেকটা টাই লাইন এক একটা চেক লাইন, বা প্রত্যেকটা চেক লাইন এক একটা টাই লাইন না। কারণ কি, কারণ এখানে এ স্টেশন বি স্টেশন মেইন লাইনে নাই, কারণ এফটা হলো ইন্টারমিডিয়েট একটা পয়েন্ট, এফটা কোনো মেইন স্টেশন না। তার মানে বিএফ লাইন সিডি লাইনের মধ্যবর্তী যে দুইটা স্টেশন আছে সেটা আসলে টাই স্টেশন আমরা ধরতে পারবো না, কারণ এটা মেইন লাইনে নাই। মেইন লাইনে আছে ডি আর সি, সেজন্য টাই স্টেশন ধরছি। আর এই লাইনটা চেক লাইনও হবে আবার টাই লাইনও হবে। বাট এই যে লাইনটা ডিবি, তারপর এ বি, তারপর এ এ, এই লাইনটা হলো তোমার শুধুমাত্র চেক দেওয়ার জন্য ইউজ করা হয়েছে। এই স্টেশন গুলো টাই স্টেশন না, তার কারণে সেটা টাই লাইন হবে না, হবে শুধুমাত্র চেক লাইন। বাট এইটার ক্ষেত্রে এটা টাই লাইনও হবে আবার চেক লাইনও হবে। সো একটা তোমার ড্রয়িং তোমার ড্র করে সুন্দরভাবে বুঝাই দিবা, প্লাস হলো তোমার সংজ্ঞাগুলা দিবা পরীক্ষায় যদি আসে। পরীক্ষায় প্রায় এসে থাকে এই প্রশ্নটা, সেটা হলো কন্ডিশনস টু বি ফুলফিলড বাই এ তোমার সার্ভে লাইন। তার মানে সার্ভে লাইন বা সার্ভে স্টেশন থেকে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, যে রিকোয়ারমেন্টটা না থাকলে আমরা সেটাকে সার্ভে লাইন বা সার্ভে স্টেশন, আইডিয়াল সার্ভে লাইন বা সার্ভে স্টেশন বলতে পারবো না। এটা ওই পানমিয়া স্যারের বইতেই পাবা। সো নেক্সট দেখো, তোমার প্রথমটা হলো সার্ভে স্টেশন মাস্ট বি মিউচুয়ালি ভিজিবল। তার মানে সার্ভে স্টেশনটা একটা থেকে আরেকটা স্টেশন অবশ্যই ভিজিবল যাতে হয়। এই স্টেশনে আরেকজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ালো, এই স্টেশনে আরো একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ালো, দুইটা রেঞ্জিং রডই যাতে দেখা যায়। যদি না দেখা যায় সেক্ষেত্রে আমাদের সার্ভে লাইনটা, মনে করো ওই যে আমরা অলরেডি দেখছিলাম যে না দেখা গেলে কি করতে হবে, মাঝখানে আরো সার্ভে লাইন নিতে হবে বা সার্ভে স্টেশন নিতে হবে। সো সেটা কিভাবে নিতে হয়, ইনডাইরেক্ট রেঞ্জিং এর মাধ্যমে, সেটা অলরেডি আমরা গত ক্লাসে জানছি। এখন জানলাম যে অবশ্যই স্টেশন গুলো একটা থেকে আরেকটা দেখতে হবে, মিউচুয়ালি ভিজিবল যাতে হয়, দেখা যাতে যায়, সেটা আমাদের এনশিওর করতে হবে। নেক্সট যেটা, সেটা হলো সার্ভে লাইনস মাস্ট বি as few as possible so that the framework can be plotted conveniently। তার মানে সার্ভে লাইন, তুমি মনে করো একটা টোটাল এরিয়াটা সার্ভে করবা, যত সহজে তোমার কি নেওয়া যায়, মোটামুটি ট্রায়াঙ্গুলেশন ফর্ম করে যত সহজে তোমার টোটাল এরিয়াটা কভার করা যায়, বেশি যাতে লাইন না হয়। যত বেশি লাইন হবে ততই জিনিসটা হবে ক্লামজি হয়ে যাবে, তখন তোমার টোটাল এরিয়া বের করো বা তোমার মেজারমেন্ট নিতে তোমার বেশি সময় লাগবে, তোমার মেজারমেন্টে ভুলও হবে। নেক্সট যেটা, সেটা হলো ফ্রেমওয়ার্ক মাস্ট হ্যাভ ওয়ান অর টু বেজ লাইন। তার মানে আমরা জানি যে ফ্রেমওয়ার্কে অবশ্যই একটা বেজ লাইন থাকবে। যদি একটা ট্রায়াঙ্গেল হয়, একটা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় যে লাইনটা, মেইন লাইন, সেটাই হবে বেজ লাইন। নেক্সট তোমার হবে তোমার দি লাইন মাস্ট রান থ্রু লেভেল গ্রাউন্ড অ্যাজ পসিবল। তার মানে আমরা যে সার্ভেইংটা করব সেখানে অবশ্যই তোমার উঁচু নিচু বা তোমার মনে করো যে আনডিউলেশন যাতে না থাকে। তার মানে মোটামুটি লেভেল সারফেস যাতে হয়, লেভেল সারফেস হলেই আমাদের অ্যাকুরেট মেজারমেন্টটা আসবে। এবং বলছে দি মেইন লাইন শুড ফর্ম ওয়েল কন্ডিশনস ট্রায়াঙ্গেল। তো এটা অলরেডি একবার বলে দেওয়া হয়েছে যে এমন ভাবে আমরা স্টেশন গুলো নিব যাতে কথার কথা এরকম হয় যে তোমার এটা মনে করো 10 মিটার হলে, এটা মনে করো 10 বা 11 মিটার মতো হোক, এটা মনে করো 12 মিটার হোক, মোটামুটি কাছাকাছি যাতে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের তোমার মাপটাও ইজিলি নিতে পারবা আর তোমার অ্যাকুরেট মেজারমেন্ট হবে। এবার বলছে ইজ ট্রায়াঙ্গেল অর পোরশন অফ স্কেলেটন মাস্ট হ্যাভ প্রোভাইডেড উইথ সাফিসিয়েন্ট চেক লাইন। তার মানে অবশ্যই চেক লাইন দিতে হবে, অলরেডি আমরা দেখছি জিনিসটা। নেক্সট হলো অবশ্যই প্রত্যেকটা লাইনের অফসেট নিতে হবে। অফসেট কিভাবে নিব, কি জিনিস, সেটা একটু পরে আমরা দেখব। এখন আসো 8 নাম্বার বলছে যে as far as possible the main line should not pass through obstacles। তার মানে এমন হলো যে তোমার কথার কথা এই বরাবর তোমার একটা ট্রি আছে, বড় মনে করো একটা ম্যাপল ট্রি আছে, এখানে তুমি একটা মেইন লাইন মেইন স্টেশন চুজ করলা, এখানে আরেকটা মেইন স্টেশন চুজ করলা। সো এই দুইটা মেইন স্টেশন তুমি যখন মাপতে যাবা, সো মাপার ক্ষেত্রে তুমি এমন ভাবে মানে স্টেশন গুলো নিবা যাতে এই গাছের মধ্য দিয়ে তোমার মাপতে না হয়, যাতে কোনো ধরনের কোনো বাধা না আসে, কোনো ধরনের কোনো অবস্টাকল না আসে, এইদিকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, সেটা হলো 9 নাম্বার কি বলছে, 9 নাম্বার বলছে টু অ্যাভয়েড পাসিং the main survey line should fall within boundaries of the property to be surveyed। তার মানে জিনিসটা হলো এরকম যে তোমার সার্ভে এরিয়াটা এতটুকু,
এন্ড তুমি কোনো কারণে একটা মেইন স্টেশন চুজ করলা তোমার এরিয়ার বাইরে, তখন দেখা যাচ্ছে যে তোমার সার্ভ এরিয়ার বাইরে কিছু পোরশন চলে আসতেছে, ট্রেস পাসিং হচ্ছে, তার মানে তুমি অন্যের প্রপার্টিতে গিয়ে কাজ করতে পারবা না। তোমার যতটুকু প্রপার্টি আছে, যতটুকু স্পেস আছে, ততটুকুর ভিতরেই তোমার এই জিনিসটা নির্ণয় করে নিতে হবে, এই জিনিস। নেক্সট আমাদের পরীক্ষায় আসে যে তোমার অফসেট কয় ধরনের, অফসেট কিভাবে আঁকতে হয়। তো শুরুতেই হলো তোমার, যদি আমি জিনিসটা একটু বুঝাই, অফসেট হলো কি? অফসেট হলো ল্যাটারাল ডিসটেন্স অফ অ্যান অবজেক্ট অর গ্রাউন্ড ফিচার দ্যাট ফ্রম এ সার্ভে লাইন। অর্থাৎ এই জিনিসটা একটু বুঝি আমরা। পি কিউ একটা সার্ভে লাইন এখানে, তো পি কিউর এই পাশে, ডান পাশে বা বাম পাশে আর একটা অবজেক্ট আছে, ধরো একটা ট্রি আছে, সেই ট্রিটা আসলে কতটুকু দূরে আছে এই লাইন থেকে বা এই মেইন লাইন থেকে, সেটাকে বলি আমরা আরএস বা অফসেট। এই আরএসটা হলো অফসেট। একইভাবে যদি এই আরএসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলে এটাকে বলবো আমরা পারপেন্ডিকুলার অফসেট। আর যদি এটা তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না হয়ে অন্য যে কোনো ডিগ্রি ফর্ম করে, সেটাকে বলবো আমরা অবলিক অফসেট। বুঝতে পারছো? জি স্যার। যদি এরকম হয় যে তোমার এটা পয়েন্ট আকারে না হয়ে, যদি তোমার এরকম একটা বস্তু আকারে হয়, সেই ক্ষেত্রে বস্তুর দুইটা কর্নার থেকে তুমি পারপেন্ডিকুলার অফসেট নিবা অথবা অবলিক অফসেট নিবা, তোমাদের ইচ্ছা। বুঝা গেছে কথা? সো অফসেট আমরা জানলাম। অফসেট মানে হলো একটা মেইন স্টেশন থেকে দুই পাশে আসলে যেসব বস্তুগুলো আছে, পার্মানেন্ট অবজেক্ট গুলো আছে, সেগুলো কতটুকু দূরে আছে সেটার ডিসটেন্স। সো আমরা সবসময় আসলে পারপেন্ডিকুলার অফসেটটি নেই, অ্যাঙ্গুলার বা তোমার মনে করো অবলিক অফসেটটা সাধারণত নেই না, পারপেন্ডিকুলার অফসেটই নেই। নেক্সট আমরা যাই তোমার ফিল্ড বুক। কথার কথা, আমি রাইদা আর সিয়ার, যেহেতু তোমাদের রাইদা আর সিয়াম দুইজন যেহেতু সিয়ার আছে, তোমাদের সবাইকে মিলে আমি মনে করো যে দুইটা গ্রুপে ভাগ করে দিলাম। তোমরা ফিল্ডে গিয়ে চেইন সার্ভিং শুরু করবা। তো চেইন সার্ভিং শুরু করার আগে যে মনে করো যে লিডার থাকে, সেই লিডারের কাজ কি? লিডারের কাজ হলো একটা ফিল্ড বুক কিনে নিবে। ফিল্ড বুকটা কিরকম হয়? ফিল্ড বুকটা মনে করো এরকম সাইজের হবে, মনে করো সেটা 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার সাইজ। যদি আমার আঁকাটা ভুল হয়েছে, এদিকেও 12 সেন্টিমিটার, এদিকেও 12 সেন্টিমিটার স্কোয়ার শেপের সাধারণত ফিল্ড বুক হয়। ফিল্ড বুকে হয় মাঝ বরাবর একটা লাইন কাটা থাকবে অথবা এরকম দুইটা লাইন কাটা থাকবে। তো একটু পরে আমরা জিনিসটা আসলে সরাসরি দেখবো, দেখলে বুঝতে পারবা। এখন খেয়াল করো যেটা, সেটা হলো তোমার যে ফিল্ড বুকের কাজ কি সেটা পরে দেখবো। আগে দেখো ফিল্ড বুকের বৈশিষ্ট্য কি। ফিল্ড বুকের বৈশিষ্ট্য হলো যে বললাম যে দুইজন সিআর কে আমি বললাম যে তোমরা ফিল্ডে গিয়ে কাজ করো, তোমাদের আন্ডারে আসলে অনেকজন স্টুডেন্ট আছে, তো ওরা কি করবে? ওরা একজনকে অ্যাসাইন করে দিবে ফিল্ড বুকে ডাটাটা নেওয়ার জন্য। ফিল্ডে মনে করো এ থেকে বি বরাবর ডিস্টেন্স, দুইটা স্টেশনের ডিস্টেন্স পাইলো 30 মিটার। সো ফিল্ড বুক নিয়ে যে কাজ করবে সে কি করবে? সে এখানে একটা স্টেশন ড্র করবে এ, আর একটা স্টেশন ড্র করবে এই পাশে বি, এবং লিখবে যে এ থেকে বি এর ডিস্টেন্সটা হলো 30 মিটার, সে সেটা লিখবে এখানে। একইভাবে যদি অফসেট নেওয়া হয়, অফসেট গুলো কত ডিস্টেন্স দূরত্বে আছে বা এই স্টেশন থেকে সেই অফসেটের পয়েন্টটা কত ডিস্টেন্সে আছে, সেগুলো সে এখানে ফিল্ড বুকে আসলে সে এন্ট্রি করবে। সো আমরা জানলাম ফিল্ড বুকের ক্যারেক্টারিস্টিক্স জানি এখন। সেটা হলো ফিল্ড বুক 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার সাধারণত ছোট সাইজের হয়, এবং এখানে গুড কোয়ালিটি তোমার পেপার থাকে, মানে যাতে দৃঢ় পেপার থাকবে, স্টাউট ওপ্যাক পেপার থাকবে, অর্থাৎ পেপারটা তোমার কি হবে না, সহজে ছিঁড়ে যাবে না এরকম। এবং বলছে অবশ্যই তোমার বাইন্ডিংটা ভালো, ওয়েল বাউন্ড, এবং এখানে হবে সাইজ কনভেনিয়েন্ট হবে যাতে তুমি পকেটে রাখতে পারো। এবং তোমার দি চেইন লাইন মে বি রিপ্রেজেন্টেড আইদার বাই সিঙ্গেল লাইন। তার মানে আমি বলছিলাম তোমার ফিল্ড বুকে হয় সিঙ্গেল একটা লাইন থাকবে, অথবা অনেক সময় ফিল্ড বুক দেখবা ডাবল লাইনের ফিল্ড বুকও হয়। সো ডাবল লাইনের ফিল্ড বুক হইলেও কোনো সমস্যা নাই, এই টোটালটাকে একটা লাইন ধরে তুমি টোটাল ডিস্টেন্স কত এ স্টেশন থেকে বি স্টেশন সেটা লিখবা। একই কথা, সিঙ্গেল লাইন বা ডাবল লাইন হোক, কোনো তোমার চেঞ্জ নাই। নেক্সট আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হলো ফিল্ড বুকের আসলে দেখতে কি রকম হয়। ফিল্ড বুকটা আসলে দেখতে এরকম হয়, যে সিঙ্গেল লাইন যদি হয় সেই ক্ষেত্রে বলে দিলাম যে দেখো, সিঙ্গেল লাইন হলে মনে করো এভাবে একটা ফিল্ড বুক হবে, আর ডাবল লাইন হলো এভাবে একটা ফিল্ড বুক হবে। তো ফিল্ড বুকের
কিভাবে তুমি আসলে এই যে ট্রায়াঙ্গেলটা কেন দিছো, এই ট্রায়াঙ্গেলটা কেন দিছো, এই প্রত্যেকটা জিনিস একটু পরে আমরা দেখবো। বা এই প্রত্যেকটা জিনিস হলো অফসেট, এখান থেকে এই ডিসটেন্সটা অফসেট, এখান থেকে এই ডিসটেন্সটা অফসেট, এই ডিসটেন্সটা অফসেট, এই ডিসটেন্সটা হলো অফসেট। তো অফসেট কিভাবে নেয় সব প্রত্যেকটা জিনিস আমরা একটু পরে দেখবো। সো নেক্সট যেটা আমাদের সেটা হলো, দেখো যে এটা হলো ডাবল লাইন ফিল্ড বুক, এটা হলো সিঙ্গেল লাইন ফিল্ড বুক। নেক্সট কাজ, ফিল্ড বুকে আসলে কি কি জিনিস মাস্ট থাকতে হয়। পরীক্ষায় আসলো যে কি কি ডিটেলস, হোয়াট আর দ্য ডিটেলস মাস্ট বি গিভেন ইন দ্য ফিল্ড বুক, এরকম একটা প্রশ্ন আসলো পরীক্ষায়। সো তখন তোমরা শুধুমাত্র এই 5টা জিনিস লিখলে ফুল মার্কস। তার মানে কি হবে, অবশ্যই ডেট অফ সার্ভে, তুমি কয় তারিখে কাজটা করতেছো সেটা, তোমার কে কে কাজটা করতেছো তাদের আইডি বা নেম থাকবে। নেক্সট তোমার জেনারেল স্কেচ অফ লেআউট, তার মানে তুমি কাজ করার শুরুতে তোমার ফিল্ড বুকে তোমার ড্র করে নিলা যে আমার এরিয়াটা আসলে এভাবে, শেপটা হলো এরকম ট্রায়াঙ্গুলার শেপ, তুমি ড্র করে নিলা। এরপরে হলো তুমি প্রত্যেকটা লাইনের ডিটেলস নিবা। এবারে বলছে যে ডিটেলস অফ সার্ভে লাইন, প্রত্যেকটা সার্ভে লাইনের আলাদা আলাদা পেজে ডিটেলস থাকবে, সেই ডিটেলসটা কিভাবে লিখতে হবে একটু পরে দেখতেছি আমরা। এরপরে হলো যে পেজ ইন্ডেক্স, তোমার কোন পেজে কি আছে সেই পেজ ইন্ডেক্স থাকতে হবে। ফাইনালি তোমার লোকেশন থাকতে হবে, লোকেশন স্পেস, তার মানে সেটা হলো তোমার প্রথম যে লাইনটা সেটা নর্থ থেকে কত ডিগ্রিতে আছে লোকেশনটা, একটা লাইনের জন্য শুধু শো করতে হয়। যদিও আমরা জানি যে লিনিয়ার মেজারমেন্টে কোনো ধরনের তোমার অ্যাঙ্গুলার মেজারমেন্ট নেওয়া হয় না, বাট ড্রয়িং এর সুবিধার জন্য একটা অ্যাঙ্গেল মেজার করা হয় তোমার নর্মাল একটা প্রিজমেটিক কম্পাসের মাধ্যমে। সো জানলাম যে আমরা ফিল্ড বুকে কি কি জিনিস আমাদের থাকতে হবে। নেক্সটে আমরা যাই, সেটা হলো এট দ্য স্টার্ট অফ এ চেইন অর সার্ভে লাইন আমাদের কি কি ডিটেলস আসলে দিতে হবে। অর্থাৎ এর আগে জানলাম ফিল্ড বুকে কি কি ডিটেলস থাকবে, আর এখন জানলাম আমরা তোমার সার্ভে লাইন, সার্ভেইং শুরু করার আগে আমরা কি কি করব বা শুরুতে আমরা কি কি করব সেটা। তো শুরুতে কি কি করব, একটা লাইনের নাম দিয়ে দিব, একটা স্টেশনের নাম দিলাম এ স্টেশন, আরেকটা স্টেশনের নাম দিলাম বি স্টেশন। তো যেহেতু এই দুইটাই হলো তোমার কি মেইন স্টেশন, সেহেতু মেইন স্টেশনের কি করব, দুইটার একটা নাম দিয়ে দিলাম এবং নাম বরাবর একটা শেপ দিয়ে দিলাম, শেপটা হয় ওভাল শেপ হবে অথবা ট্রায়াঙ্গুলার শেপ হবে। তার মানে মেইন লাইনটা হয় ওভাল শেপ, আবারও বলতেছি মেইন লাইনটা হয় ওভাল শেপ দিয়ে অথবা ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে আমরা দুইটা মেইন স্টেশন আমরা ডিনোট করব এবং মধ্যবর্তী লাইন ড্র করে ফেলবো এই লাইন, এবং এই লাইনের যে ডিসটেন্স সেই ডিসটেন্সটাও আমরা নির্ণয় করে ফেলবো। নেক্সট আমাদের কাজ সেটা হলো বিয়ারিং অফ দ্য লাইন, তার মানে এই যে এ লাইন এটা আসলে কতটুকু দূরে আছে নর্থ থেকে সেটা বের করে ফেলবো। ধর কথার কথা এবি লাইনটা নর্থ থেকে 50 ডিগ্রি দূরে আছে, সেটা লিখে ফেলবো ফিল্ড বুকে একটা পেজে। এই টোটালটা আমরা তোমার লিখে ফেললাম। নেক্সট কাজ হলো ডিটেলস অফ এনি আদার লাইন মিটিং এট দ্য স্টার্টিং পয়েন্ট, তার মানে এমন হলো যে সূত্র 3টা লাইন দিয়ে তোমার এই আমি রিপ্রেজেন্ট করছি 3 লাইনের একটা সার্ভে। সো 3টা লাইন মনে করো এ বি সি, এখন সিটা কি এইদিকে আছে না এইদিকে আছে সেটা আমরা দেখাই দিলাম। কথার কথা সি পয়েন্টটা বা সি স্টেশনটা ডান দিকে আছে, সো আমরা ডান পাশে অ্যারো দিয়ে দেখাই দিলাম, একটা লাইন দিয়ে দেখাই দিলাম যে সিটা ডান পাশে। নেক্সট কাজ, আচ্ছা নেক্সট কাজ হলো তোমার একটা জিনিস, এই জিনিসটা বলা হয় নাই, এই জিনিসটা তোমরা নোট করে রাখো, এই জিনিসটা বলা হয় নাই যে আমরা যে স্টেশনটা সিলেক্ট করতেছি এই স্টেশনটা মাস্ট মাস্ট প্রত্যেকটা স্টেশনে মাস্ট 3টা পার্মানেন্ট অবজেক্টের রেফারেন্স থাকতে হবে। কথার কথা এখানে থাকতে পারে একটা ট্রি, এখানে থাকতে পারে একটা ম্যানহোল, বা এখানে থাকতে পারে একটা ল্যাম্প পোস্ট। এরকম প্রত্যেকটা মেইন স্টেশন অ্যাটলিস্ট 3টা পার্মানেন্ট স্টেশনের রেফারেন্সের সাপেক্ষে সিলেক্ট করতে হবে এবং দেখাই দিতে হবে যে এটার এই দিকে আছে তোমার এত মিটার দূরে আছে তোমার একটা ট্রি, ধরো 20 মিটার দূরে, এটা ধরো 5 মিটার দূরে একটা আছে তোমার ম্যানহোল, এটা দেখাই দিতে হবে। এই জিনিসটা বলা হয় না বাট বলে দিলাম। নেক্সট যদি আমরা যাই, তোমার নেক্সট স্লাইডে যেটা আছে সেটা হলো আমরা জানি যে চেইন সার্ভিং এ কি কি লাগে, চেইন অথবা টেপ লাগে, তোমার অ্যারো লাগে, তারপরে তোমার প্লাম বব লাগে, তোমার কি লাগে তোমার আর কি লাগে তোমার মনে করো রেঞ্জিং রড লাগে, রেঞ্জিং তোমার পোল লাগে। এই জিনিসগুলো আসলে কি পরিমাণ লাগে সেটাই হলো
ইকুইপমেন্ট, ফিল্ড ওয়ার্কের ইকুইপমেন্ট পরীক্ষায় যদি আসে, হোয়াট আর দি ইকুইপমেন্টস ফর ফিল্ড ওয়ার্ক অফ চেইন সার্ভেইং, পরীক্ষায় এই প্রশ্নটা যদি আসে তাহলে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টের নামগুলো লিখবা। একটা 20 মিটারের চেইন, 10টা অ্যারো, তারপরে হলো রেঞ্জিং রড অথবা অফসেট রড, এরপরে লাগবে হলো তোমার টেপ। সে টেপ হলো তোমার সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা হলো কিসের টেপটা, আমরা লিলেন টেপ ইউজ করে থাকি। নেক্সট তোমার আর একটা জিনিস লাগবে, সেটা হলো তোমার অ্যান ইনস্ট্রুমেন্ট Plumb ফর, sir. হ্যাঁ আসতেছে আসতেছে, রাইট অ্যাঙ্গেল শো করার জন্য। রাইট অ্যাঙ্গেল শো করা মানে কি, মানে হলো এই একটা লাইন আছে, এই লাইনের এই পাশে একটা ফিচার, এই ফিচারটা আসলে কতটুকু দূরে আছে রাইট অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা নির্ণয় করার জন্য হলো একটা ইনস্ট্রুমেন্ট লাগবে, যে সেটা হলো অপটিক্যাল স্কয়ার বা ক্রস স্টার। দুইটার কাজ কি, এখানে দুইটা আয়না থাকে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এটার প্রমাণ আমরা শিখবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা তোমার মিরর থাকলে কিভাবে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শো করবে, সেটা আমরা প্রমাণ সহ দেখবো। সো নেক্সটে আমরা দেখো যে নেক্সট আর কি কি লাগবে। প্লাম বব, একজন বলছে যে তোমার প্লাম বব লাগবে, তো সো প্লাম ববটা দেখি, যে এরপরে লাগবে হলো তোমার প্লাম বব। তো প্লাম ববের আগে দেখো ফিল্ড বুক লাগবে, এবং ফিল্ড বুকে জিনিসটা কিভাবে দেখায় সুন্দর করে দেখো দেয়া আছে। ফিল্ড বুকটা এরকম থাকবে, এবং ফিল্ড বুক কি কি থাকবে সুন্দর করে একটা এখানে তোমার ফিল্ড বুকের উদাহরণ। নেক্সট এটা থাকবে, এটা হলো প্লাম বব, ঠিক আছে। এবং ফাইনালি যদি কোনো ধরনের হ্যামার লাগে, কোনো ধরনের চক লাগে মার্কিং করার জন্য, কোনো ধরনের প্যাক লাগে, সেটাও তোমরা নিয়ে নেবা। এরপরে আসো তাহলে ফিল্ডে এই জিনিসগুলো ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে আমরা ফিল্ডে চলে গেলাম। ফিল্ডে চলে যাওয়ার পর আমরা কি কি কাজ করব, আমি একটু সবাইকে মিউট করতেছি, যেহেতু তোমরা কথা বলার আগে আনমিউট করে নিও। দেখো ফিল্ড ওয়ার্কে আমাদের মেইন কাজ যে তোমার এ চেঞ্জ, আচ্ছা হোয়াট আর দ্য ইউজেস অফ এরর, এটা কে লেখছো? কেউ কি লেখছো যে হোয়াট আর দ্য ইউজেস অফ এরর? কেউ তো লিখছে স্যার। তোমরা কি দেখছো 34 হোয়াট আর দ্য ইউজেস অফ এররটা? হ্যাঁ স্যার দেখছি, স্যার বললো রোল নাম্বার 34 লিখছে হ্যাঁ 34 না বা 36। 36। শোনো, তুমি তাহলে এর আগের ইয়া দেখো নাই, লিনিয়ার মেজারমেন্টের 1 নম্বর ভিডিও দেখবা। ভিডিও না দেখে প্রশ্ন করো না, তোমরা যদি নিজেরা প্রশ্ন না মানে মনে করো না দেখে প্রশ্ন করো তাহলে কিভাবে হবে। লিনিয়ার মেজারমেন্টের 1 নম্বর ভিডিও দেখবা, এখানে এরর কাজ দেয়া আছে। তারপরে বলে দেয় স্টেশন মার্কিং এর জন্য এরোটা কাজে লাগে। অথবা তুমি মনে করো যে তোমার চেইন সার্ভে একটা জায়গায় চেইন 20 মিটারের চেইন দিয়ে তুমি 100 মিটার দূরত্ব মাপার সময় 20 মিটার মাপার পর পরবর্তী লাইনটা স্ট্রেট নেওয়ার জন্য আবার কি করতে হবে, আমাদের হলো নতুন ভাবে তুমি ওইটা মার্ক করে স্ট্রেট লাইন যাতে আমরা ইজিলি ড্র করতে পারি, সেজন্য এরো লাগে। নেক্সট খেয়াল করো, তোমার চেইন সার্ভিং আমরা সরাসরি ফিল্ডে করব। তো পরীক্ষা যদি আসে যে হোয়াট আর দা স্টেপস আর টেকেন ফর চেইন সার্ভে ইন দ্য ফিল্ড, তার মানে ফিল্ডে যখন চেইন সার্ভিং করব কি কি স্টেপ আমরা ফলো করি। প্রথম স্টেপ হলো প্রিলিমিনারি সার্ভে বা রিকগনাইজেশন সার্ভে, সেকেন্ড স্টেপ হলো মার্কিং এন্ড ফিক্সিং অফ সার্ভে স্টেশন, এবং থার্ডটা হলো রানিং সার্ভে লাইন। এই তিনটা জিনিস নিজের মতো করে নিজের ভাষায় লিখবা, আমি সরাসরি বাংলায় বলে দিলাম। খেয়াল করো, রিকগনাইজেশন সার্ভে হলো তোমার প্রথমে তুমি একটা ফিল্ডে সার্ভে করবা, সার্ভে করার জন্য ফিল্ডে যাবা সরাসরি, তোমার ফিজিক্যালি সেখানে যাবা, যাওয়ার পর তুমি দেখলা যে এখানে আমার একটা মেইন স্টেশন নেওয়া যায় 3টা রেফারেন্সের সাপেক্ষে, 3টা তোমার পার্মানেন্ট অবজেক্টের সাপেক্ষে। এরপরে দেখা গেল একটা মেইন স্টেশন নিবা, এখানে একটা মেইন স্টেশন নিবা, এখানে একটা মেইন স্টেশন নিবা, এখানে একটা মেইন স্টেশন নিবা। এই যে মেইন স্টেশন গুলো তুমি লেখলা এবং এটা মোটামুটি ফিক্স করে দিয়ে আসলা শুরুর দিকে। তাহলে এই যে শুরুতে গিয়ে তুমি যে সার্ভেইং করলা, যে আসলে আমি মেইনলি আসলে এই প্রত্যেকটা জিনিসেই আমি কি করতে পারি, সার্ভেটা ডান করতে পারি, তাহলে শুরুর দিকে তুমি সার্ভে লাইনটা কিভাবে হবে, সার্ভে স্টেশন কোনটা নিবা, এই জিনিসটা ফিক্স করার জন্য তুমি শুরুতে যে একটা প্রিলিমিনারি সার্ভে করবা, সেটাকেই বলা হয় তোমার রিকগনাইজেশন সার্ভে। অর্থাৎ আমার সার্ভে লাইনটা কোন দিক দিয়ে গেলে ভালো হবে, কোথায় আমি চেক লাইন নিব, কোথায় আমার মনে করো টাই স্টেশন নিব, এই জিনিসগুলো তুমি শুরুতে গিয়ে ম্যানুয়ালি তুমি কি করে নিলা, ম্যানুয়ালি ফিক্স করে নিলা, এটাকে বলা হয় রিকগনাইজেশন সার্ভে। নেক্সট যেটা, সেটা হলো মার্কিং এন্ড ফিক্সিং সার্ভে স্টেশন। তো মার্কিং এন্ড ফিক্সিং এর জন্য কিছু স্টেপ নিতে হয়। প্রথম স্টেপটা হলো ইন সফট গ্রাউন্ড। সফট গ্রাউন্ডে তুমি উডেন পেগ ড্রাইভ করতে পারো স্টেশন মার্ক করার জন্য। অর্থাৎ তোমার গ্রাউন্ডটা যদি সফট হয় সেক্ষেত্রে সফট গ্রাউন্ডে তুমি কি করতে পারো, সরাসরি উডেন পেগ যেটা, এই উডেন পেগটা তুমি বসাইতে পারো স্টেশন মার্ক করার জন্য। এবার
এবং থেকে দিলা যে এটা এ স্টেশন। আবার কিছু দূরে আরেকটা উডেন নিলা, এখানে লিখে দিলা বি স্টেশন। এভাবে তুমি তোমার করতে পারো। নেক্সট যেটা আছে সেটা হলো তোমার, যদি তোমার স্ট্রিট হয়, স্ট্রিটের ক্ষেত্রে বা রোডের ক্ষেত্রে যেহেতু পেভমেন্ট সারফেস, এটা হলো একটু তোমার বিটুমিনাস পেভমেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, টোটালটা জুড়ে তোমার নেইল অথবা স্পাইক দিতে হবে। এটা আসলে তোমার এই যে উডেন পেগ থেকে আসলে তোমার কিসের তৈরি, সরাসরি স্টিলের তৈরি। স্পাইক বা নেইলস এটা সাধারণত অলরেডি তোমরা জানো অ্যারোর মতো দেখতে, অ্যারো তো হলো এরকম চিকন হয়, বা স্পাইক বা নেইলস সেটাও এরকম চিকন হয়। নেক্সট যেটা সেটা হলো আমাদের, আমরা মার্কিং করার জন্য যদি হার্ড গ্রাউন্ড হয় সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে পারি, আমরা একটু গর্ত করে সেখানে সিমেন্ট মর্টার দিয়ে, জিনিসটা এরকম যে একটু গর্ত করে নিলাম, গর্ত করে নিলে এরপরে ওইখানে সিমেন্ট মর্টার ঢাললাম, সিমেন্ট মর্টার শুরুর দিকে একটু নরম থাকে, এরপরে একটা অ্যারো দিয়ে দিলাম, তো শক্ত হয়ে গেলে মার্কটা একদম পার্মানেন্টলি হয়ে যাবে। সেই জিনিসটা আমরা বুঝলাম। 4 নাম্বার যেটা বলছে, ফর এ স্টেশন টু বি ইউজড ফর এ ভেরি লং টাইম। অনেক লং টাইম ধরে তুমি যদি স্টেশনটা ইউজ করতে চাও, মানে বারবার তুমি ওই একই জায়গায় সার্ভিং করবা, সেই ক্ষেত্রে ওইখানে আমরা একটা পার্মানেন্ট অবজেক্ট রেখে দিতে পারি, সেটা হলো একটা স্টোন, একটা স্ট্যান্ডার্ড শেপের বড় একটা স্টোন রেখে দিব, যেটা আসলে সহজে কোনো যাবে না এরকম। এবং সেটার দরকার হয় আমরা একটা চারদিকে মোটর দিয়ে আটকাই দিলাম একদম ভূমির সাথে। সো আমরা জানলাম কি কি স্টেপ। এরপরে দেখো ওই বি নাম্বার স্টেপেরই একটা পার্ট, আমি কিন্তু অলরেডি এটা বলে দিছি যে একটা মেইন স্টেশন অবশ্যই 3টা রেফারেন্সে থাকতে হবে, 3টা পার্মানেন্ট অবজেক্টের রেফারেন্সে মার্ক করতে হবে একটা তোমার মেইন স্টেশন। এই 3টা তোমার ফিচার আছে, পার্মানেন্ট ফিচার। একটা হলো হাউস, একটা ট্রি, একটা ইলেকট্রিক পোল। ইলেকট্রিক পোল থেকে 6.55 মিটার, হাউসের কর্নার থেকে 8.68 মিটার দূরে একটা মেইন স্টেশন নিচ্ছি, আর ট্রি থেকে 5.38 মিটার দূরে ওই স্টেশনটা আছে, এবং সেটা মার্ক করবো হলো তোমার ট্রায়াঙ্গেল দ্বারা অথবা ওভাল শেপ দ্বারা, সেটাও আমরা জানলাম। সেই জিনিসটাই এখানে নতুন করে আবার বলা আছে, যদিও আমি এর আগে একবার বলছি। নেক্সট যেটা সি নাম্বারে, রানিং সার্ভে লাইন। সার্ভে লাইনটা আমরা কিভাবে রান করব, তো সেটার বলছে আফটার হ্যাভিং কমপ্লিটেড প্রিলিমিনারি ওয়ার্ক, অর্থাৎ রিকগনাইজেশন সার্ভে করার পর মেইন স্টেশন গুলো বা সাবসিডিয়ারি বা ডাই স্টেশন গুলো সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা সার্ভে লাইনটা রান করব। সো সার্ভে লাইনটা রান করার জন্য তার কথা, সার্ভে লাইনটা ফিল্ড বুকে তুমি লিখে নিলা, এ থেকে বি পর্যন্ত একটা সার্ভে লাইন আছে, তুমি মার্ক করে নিলা, সেটা ট্রায়াঙ্গেল দ্বারা একটা ফোঁটা দিয়ে দিলা, ট্রায়াঙ্গেল দ্বারা এবং একটা ফোঁটা দিয়ে দিলা, এটা এ এটা বি মার্ক করে নিলা। এখন একটা জিনিস আঁকলা, এটা মনে করো ট্রি আঁকছো, এটা মনে করো আঁকছো তোমার একটা ম্যানহোল। এখন এই ট্রি বা ম্যানহোল কতটুকু দূরত্বে আছে সেই অফসেট গুলো নিয়ে নিবা একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, যেটার নাম হবে তোমার কি অপটিক্যাল স্কোয়ার। সো অপটিক্যাল স্কোয়ার থেকে তুমি এই বরাবর যদি যাও, এ পয়েন্ট থেকে বি বরাবর যদি যাও, গেলে বি পয়েন্টে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকবে এবং এই ফিচার বরাবর একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে। অপটিক্যাল স্কোয়ার নিয়ে তুমি যখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবা, তখনই তোমার ওইখানে যে তোমার মিরর থাকবে, ওই মিররে এই পাশের রেঞ্জিং রডটা এবং এই বাম পাশের রেঞ্জিং রডটা দুইটাই একসাথে দেখতে পাবা। স্যার মানে আরেকবার স্যার এই বিষয়টা আবারও একটু বলি, খেয়াল করো যে তোমার এইখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ালো, এখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে, তুমি তোমার অপটিক্যাল স্কোয়ার নিয়ে একজন কি করবে, এরকম বি বরাবর যাইতে থাকবে এ স্টেশন থেকে। যখনই তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, তখনই তোমার এই পাশের রেঞ্জিং রড আর এই পাশের রেঞ্জিং রড একটা ডিসপ্লে আছে তোমার অপটিক্যাল স্কোয়ারে, এরকম ডিসপ্লে, সরি এটা বাদ, এরকম ডিসপ্লে থাকে। তো উপরের মিরর এবং নিচের মিরর, দুইটা মিরর একসাথে দেখা যায়। সো উপরের মিররে তুমি মনে করো যে এই বি পয়েন্টের রেঞ্জিং রড দেখতে পাবা, ঠিক একই লাইনে নিচের এই বাম পাশের ফিচার বরাবর রেঞ্জিং রড দেখতে পাবা। সো যখনই একটা লাইনে দুইটা রেঞ্জিং রড দেখতে পাবা, তখনই বুঝবা যে 90 ডিগ্রি হয়ে গেছে, সেখানে তুমি একটা অ্যারো দিয়ে দিলা, এরপরে এই ডিস্টেন্সটা মাপলা, এই ডিস্টেন্সটা মাপলা। বুঝা গেছে কথা? সো আমরা পারপেন্ডিকুলার অফসেট নিয়ে নিব, এবং সেটাও এখানে সুন্দর করে যে আছে যে টু চেইন দ্য লাইন, শুরুতেই এ থেকে বি এর ডিস্টেন্সটা মেপে নিলাম, ধরো 100 মিটার। এরপরে কাজ হলো আমাদের যে অ্যাডজাসেন্ট ডিটেইলস গুলো নিব, সেই ডিটেইলস গুলো হলো, ধরো এ থেকে 60 মিটার দূরে
একটা ফিচার আছে, সেই ফিচারটা আসলে লম্বা যতটুকু দূরে আছে তোমার পারপেন্ডিকুলার অফসেট অনুযায়ী সেটা 40 মিটার দূরে আছে। একইভাবে এই স্টেশন থেকে 30 মিটার দূরে এই তোমার বাম সাইডে 20 মিটার দূরে আবার একটা ফিচার আছে। সো এই জিনিসগুলো ডিটেইলসে আমরা লিখে ফেলবো তোমার ফিল্ড বুকে। সো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আসলে এই যে বললাম তোমার এখানে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা শো করে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিভাবে শো করে সেটার প্রিন্সিপালটা যদি আমরা দেখি, সো প্রিন্সিপালটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। সেই প্রিন্সিপালটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। এখন বলো, আজকে যে ক্লাসটা হইলো সেই ক্লাসটায় যদি কারো কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কিছু যদি না বুঝো তোমরা জিজ্ঞেস করতে পারো, কারণ এখনো 5 মিনিটের মতো সময় আছে। জিজ্ঞেস করতে পারো, কারো কোনো ইনকোয়ারি আছে?